বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আমাদের টকশোটি আমরা আবার দ্বিতীয়বার মধ্যে শুরু করছি। আপনারা জানেন যে আজকে আমাদের বিষয় অন্তর্বর্তীকালীন সরকারের 1 মাস ও বৈষম্যবিরোধী ছাত্র নেতৃবৃন্দের ভাবনা। আজকে আমাদের অনুদেশ চিঠির 12তম ব্যাচ। আমার সর্বডানে নিয়ে আছেন জনাব সাকিব হোসাইন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটির সম্মেলন এবং আইন বিভাগের ছাত্র। আমি দেরি করব না, এমনি আমাদের অনেক দেরি হয়ে গেছে। আমি প্রথমেই জনাব মোহাম্মদ আবু রাহান আপনার কাছে সংক্ষেপে জানতে চাইব যে আপনারা কোটা প্রথা নিয়ে 1 জুলাই 2024 সালে আন্দোলন শুরু করেছিলেন। একটা পর্যায়ে আবার আপনারা এক দফার আন্দোলনে রূপান্তরিত করেছেন। তো আপনারা কি কখনো ভেবেছিলেন যে কোটার আন্দোলন করতে গিয়ে সরকার পতনের আন্দোলন আপনি করেন? জনাব মোহাম্মদ আবু রাহান। ধন্যবাদ, একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রিয় দর্শক, আমরা জানি 71 সালে আমরা বহু প্রাণের বিনিময়ে আমাদের স্বাধীনতা অর্জন করি, কিন্তু 71 পরবর্তী সময়ে আমরা যেই সমাজ গঠনের জন্য স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম সেই স্বপ্ন ভেঙে যায়। আমরা পদে পদে লাঞ্ছনা গঞ্জনার শিকার হতে থাকি। আমরা দেখি আমাদের দেশে চোরের খুনি আমরা পেতে শুরু করি এবং 75 সালে আমরা দেখি স্বৈরাচারী শেখ মুজিবুর রহমান বাংলাদেশ 71 সালের যে অর্জন তাকে তিনি এবং তার দোসরেরা গলা টিপে হত্যা করেন এবং বাকশাল কায়েমের মধ্য দিয়ে। তারপরে তারই কন্যা 2008 সালে ভোটার একটা 1-11 সরকারের মাধ্যমে ক্ষমতায় এসে তিনি একের পরে এক অবৈধ কাজ শুরু করে দেয়। তিনি পিলখানার বিডিআর হত্যা থেকে শুরু করে গুম খুনের মাধ্যমে এদেশের মানুষের যে স্বপ্ন তাকে দুঃস্বপ্ন পরিণত করে। আমরা বাংলাদেশের সন্তানেরা, মেধাবী সন্তানেরা যারা পড়াশোনা করে তারা চায় পড়াশোনা শেষ করে একটা চাকরি করবে, নিজেদের পরিবারকে সুখে শান্তিতে রাখবে। এই সুযোগটাও স্বৈরাচারী হাসিনা ধ্বংস করে দিয়েছিল। বিসিএস এ প্রশ্ন ফাঁস থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটা সেক্টরকে ধ্বংস করে দিয়েছিল। তখন আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের যে রাজনীতি করার অধিকার, সাংবিধানিক অধিকার, সভা সমাবেশ করার অধিকার, প্রত্যেকটা অধিকার থেকে মানুষ বঞ্চিত হচ্ছিল। তখন আমরা যারা ছাত্র সমাজ তারা চিন্তা করলাম যে প্রত্যেকটা সবকিছু থেকে তো আমরা মুক্তি দিতে পারবো না, কিন্তু আমরা অন্তত যে কোটা বৈষম্য, মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসার মাধ্যমে মানুষকে অধিকার হরণ করা, অন্তত এতটুকু আমরা মুক্তি দিতে পারবো। কিন্তু স্বৈরাচারী হাসিনা এতই জঘন্য ছিল যে এই অধিকার দ্বিতীয় উনি রাজি ছিল না। তখন আমাদের ছাত্র সমাজকে যখন দমন নিপীড়নের মাধ্যমে দেয়ালে যখন পিঠ থেকে যায়, তখন ছাত্র জনতা আর ঘরে ফিরে যায়নি। ছাত্র জনতা তখন আমরা ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছি এই স্বৈরাচারী হাসিনাকে পতন না ঘটিয়ে আমরা কখনো ঘরে ফিরে যাই। ধন্যবাদ। আমি আবার আপনাদের ফিরে আসবো। জনাব এম.এইচ. আবিদ, আপনার কাছে যদি আমি একই জানতে চাই, আপনাদের এই দীর্ঘ 1 মাস 5 দিন আন্দোলনে কখন কি মনে হয়েছে যে আপনাদেরকে সরকার পতনের আন্দোলনে আমরা যদি বলতে চাই যে আমরা প্রথমে যে আন্দোলনটা শুরু করেছিলাম তার মূলত ছিল কোটা আন্দোলন। আমরা চেয়েছিলাম যে সরকারি যে চাকরি ব্যবস্থা যে 56% কোটা রয়েছে সেটা বিলুপ্ত করে আমাদের মূলগত লক্ষ্য ছিল। আমরা এই যে আমাদের একটা গণ আন্দোলনের দিকে যাবে প্রাথমিকভাবে সেই লক্ষ্য কখনো ছিল না। সরকার গণতান্ত্রিক নির্বাচিত সরকার যখন সাধারণ মানুষের চাওয়াটা যখন পূর্ণ করতে ব্যর্থ হয়, সে তার স্বৈরাচারী মনোভাব যখন ধারণ করে থাকে, তখন সেটা জনগণের চাওয়াটা আন্দোলনের মাধ্যমে প্রতিফলিত হতে চায়। জনভাবে সরকার তো একটা সময় কিন্তু কোটার সব দাবি মেনে নিয়েছে, তারপর আপনারা কেন সরকার কোটা আন্দোলন? উনি যখন এটা মানতে চেয়েছিল সেটা হচ্ছে যে আপনাকে যখন আহত করার পর, আপনাকে নির্যাতন করার পর, যে ওই যে গরু মেরে জোতা দান যেটা বলা হয়, ওটার মতো হয়েছে। যখন আমাদেরকে শুরুর দিকে আমরা যে প্রাথমিক যে দাবিটা তুলেছিলাম, উনি চাইলে সিনসাবর থেকে এসে সেই দাবিটা মেনে নিতে পারতাম, আমাদের আকাঙ্ক্ষা সেটাই ছিল। কিন্তু তিনি সেটা না করে বরঞ্চ আসার পর উল্টো আমাদেরকে ব্লেম দিল যে আমাদের যে নতুন প্রজন্ম, আমাদের প্রজন্মকে তিনি রাজাকার বলে অবগত করলো, যেটা হচ্ছে ওই সময় তো আমাদের জন্মই ছিল না। তো যার কারণে এটা হচ্ছে আমাদের যেটা আমাদের আইডেন্টিটিতে যখন এটা আঘাত হানে, তখন হচ্ছে এটা গণ আন্দোলনের রূপ নেয় এবং সেটা তার পতনকে ত্বরান্বিত করে। ধন্যবাদ। আমি জনাব মোহাম্মদ রাশিদুল হাসান, আপনি একই প্রশ্ন উত্তর দেবেন, এর সাথে একটু আমি যুক্ত করি
যে আমি যদি বললাম বলি আপনাদের কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলো যেদিন দখল হয় সেদিন আপনাদের স্লোগানটা ছিল তুমি কি আমি কে রাজাক রাজা কে বলেছে কেবল সরেছে সরেছে। এই যে কে বলেছে কেবল সরেছে এই অংশটি কিন্তু প্রথম দিন কিন্তু ভালোভাবে মিডিয়াতে না আসার কারণে কি মানে আপনারা রাজাকার শুরু হচ্ছেন এই বক্তব্য মানে এসেছিল নাকি আপনারা এটা পরবর্তীতে করেছেন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে, আমাদের কুমিল্লাকে ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রিত করার জন্য। যে প্রশ্নটা আপনি করেছেন, আমরা হচ্ছে আসলে ছিলাম কোটা সংস্কার আন্দোলনের মধ্যে। আমরা কিন্তু বলিনি যে কোটা বাতিল করতে হবে। আর আমি তো আরেকটু পিছনে দিকে যাই, আমি তো আরেকটু পিছনে দিকে যাই। আমরা 2018 কোটা সংস্কার আন্দোলন নেমেছিলাম। আমরা কোটা সংস্কার আন্দোলন যখন নেমেছিলাম, উনি হচ্ছে আপনার সরেছে হাসিনা সরকার আপনার সংসদে বসে বলেছিলেন যে কোটা সংস্কার তিনি করে দেবেন, তিনি কোটা সংস্কার না করে তিনি হচ্ছে কোটা বাতিল করে দিলেন। আমরা কিন্তু ওই সময় কোটা বাতিল চাইনি। উনি মূলত হচ্ছে চাচ্ছিলেন যে যেভাবে হোক এই জনতাকে থামাতে হবে, ছাত্র জনতাকে থামাতে হবে, থামালে হচ্ছে গিয়ে তার যে সরকার ব্যবস্থা সেটা হচ্ছে ঠিকই রাখতে পারবেন। যেহেতু সে হচ্ছে গিয়ে আপনার কোনো প্রকার রাজনৈতিক দলকে হচ্ছে গিয়ে আপনার রাজনীতি করার সুযোগ দেন নাই, নির্বাচন ব্যবস্থা রাখে নাই, তো সে চাচ্ছিল জনতাকে কিভাবে জনতাকে থামাতে হবে এবং ছাত্র জনতাকে যদি থামিয়ে দেওয়া যায় সে হয়তো আরেকটি সরকার গঠন করতে পারবে। তো 18 থেকে শুরু করে 24 পর্যন্ত, 24 গিয়ে যখন এগুলো আবার হাইকোর্টে রিট হয়, আমরা দেখলাম যে আবার কোটা হচ্ছে আপনার 15 একটা সিদ্ধান্ত চলে আসছে 56% কোটা। আমরা সেটা আসলে মেনে নিতে পারিনি এবং আমরা হচ্ছে এটা দেখতে পেলাম যে আমরা যখন যে কোটা সংস্কার আন্দোলনের দিকে যাচ্ছিলাম তখন সরকার হচ্ছে তার অহমিকা, তার দম্ভ, অহংকারের বসে আমাদের ছাত্র জনতার উপর হচ্ছে তার এই যে পুলিশ বা তার হচ্ছে গিয়ে সন্ত্রাসী লীগকে হচ্ছে গিয়ে মাঠে নামিয়ে দেয়। সন্ত্রাসী লীগ এমনভাবে মাঠে নামিয়ে দেয় আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের বোনদেরকে আহত করা হয়, আমাদের ভাইদেরকে হচ্ছে গিয়ে সরাসরি গুলি করা হয়। সেই থেকে হচ্ছে আমরা বুঝলাম যে না, এই সরকার আসলে সংস্কার চায় না। এই সরকার যেটা চায় সেটা হচ্ছে দমন নিপীড়ন, অর্থাৎ সে যে স্বৈরাচার সে তার কাজে কর্মে কথাবার্তা সবসময় সেটা প্রমাণ করেছে এবং তার এই স্বৈরাচারিতার কারণেই আমরা মূলত বলতে বাধ্য হয়েছি যে তুমি যদি হচ্ছে আমাদের রাজাকার বলো, এই রাজাকার শব্দটা তুমি হচ্ছে বলেছো মূলত স্বৈরাচার হয়ে। আমরা মূলত কেউ রাজাকার না, আমরা চেয়েছিলাম সংস্কার, সেই সংস্কারের বিরুদ্ধে সে আমাদেরকে বলছে রাজাকার এবং সেই সূত্রপাতে আমরা তাকে হচ্ছে স্বৈরাচার বলতে বাধ্য হয়েছি। এবং আপনারা দেখতে পেয়েছেন যে তাকে স্বৈরাচার বলার পেছনে শুধুমাত্র আমরা হচ্ছে 18 থেকে 2024 বলবো না, আমি 2009 থেকে শুরু করে 2024 পর্যন্ত সে এমন কর্মকাণ্ডগুলি করেছে বারবার এই যে আপনার জনতা বলতে বাধ্য হয়েছিল যে এই সরকার কখনোই জনগণের সরকার না, এই সরকার একটা স্বৈরাচার সরকার। কিন্তু মানুষ এটা বলতে পারে না কেন? সে যখনই মানুষ রাস্তায় আন্দোলন করতে নেমেছে তখনই সে মানুষকে এনিহাও হচ্ছে নিপীড়ন করতে যে মানুষকে বাধা দিয়েছে, যেভাবে হোক সন্ত্রাসী যে কর্মকাণ্ড হোক অথবা হচ্ছে গিয়ে পুলিশ বাহিনী হোক, যেভাবে হোক তার একটা ব্যবস্থা ছিল বাদশাহের মতো যে তাকে প্রোটেক্ট করবে। এই সরকারকে প্রোটেক্ট করার জন্য সে সবসময় মানুষকে দমন নিপীড়নের মধ্যে রেখেছে, যার ফলেই মূলত আমাদের 5ই আগস্টের গণ অভ্যুত্থান, এই অভ্যুত্থান মূলত ছাত্র জনতার অভ্যুত্থান। আমরা বলবো না যে শুধু ছাত্ররা এটা করেছেন, জনতাও চেয়েছিলেন এই স্বৈরাচার সরকারের পতন এবং যার ফলে এই স্বৈরাচার সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ধন্যবাদ রাশিদুল হাসান। আমি আবার আপনার কাছে জনাব সাকিব হোসেন, আপনার 3জন বন্ধু মানে আপনাদের এই সর্বশেষ কোটা প্রথা আন্দোলন থেকে শুরু করে সরকার পরিত যে কথা বলেছেন আপনি শুনেছেন, একই কথা আপনি বলবেন। এর সাথে আমি যদি একটু জানতে চাই যে আপনি কি কখনো ভেবেছেন যে 5ই আগস্টে হবে আপনাদের সেই কাঙ্ক্ষিত দিন, যে দিনটির জন্য আপনাদের 1000-এর উপরে তরুণ তাজা রক্ত আপনাকে বিলেত দিতেছিল রাজপথে শেখ হাসিনার বন্দুকের কাছে? সাকিব হোসেন। না, আসলে হচ্ছে প্রথমত আমাদের যে ইয়েটা ছিল সেটা কোটা সংস্কার। তা কোটা সংস্কারের পরিপ্রেক্ষিতে যে হচ্ছে আমরা যখন বারবার চাচ্ছিলাম যে কোটাটা সংস্কার হোক, আমরা কখনো একবার জন্য চাইনি যে সেটা বাতিল হোক। তো যিনি 18 সালেও আমরা চেয়েছিলাম সংস্কার, উনি করেছেন আমাদের হচ্ছে কোটাটা বাতিল করে দিয়েছেন। তার মানে এটা একটা উদ্দেশ্য প্রণোদিত ছিল। উনি নিজেও চাইছিলেন যে আসলে যে ছাত্র সমাজ আসলে যা চায় উনি ছাত্র সমাজ না, কোনো ব্যক্তিকেই উনি ওনার সঠিক যে মর্যাদা, তার যে সঠিক অধিকার সেটা কখনো দিতেন না। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের যখন আমরা একবারে আমাদের যুক্তিক যখন আন্দোলনে ছিলাম তখন উনি ওনার ফোর্স দিয়ে উনি ওনার বাহিনী দিয়ে আমাদেরকে বিভিন্ন ভাইকে, আমাদের বিভিন্ন বোনকে হত্যা করতেছিল। তখন বিষয়টা হচ্ছে যারা আমাদের ছাত্রদের যে আন্দোলনটা পরবর্তী যারা হচ্ছে গত 16 বছর 17 বছর ধরে যারা শোষিত হচ্ছিল তারা মনে করতেছিল তাদের যে ভাই বোনকে হারাইছিল তারা মনে করতেছিল যে এইখানে যে এই জায়গাটা হচ্ছে তারা তাদের যে অধিকারটা তারা মনে করতেছিল যে এই অধিকারের মাধ্যমে হচ্ছে হয়তো আমরাও যে আমাদের যে অধিকারগুলো হারিয়েছি হয়তো আমাদের সাথে যদি তারা যোগ দেয়, হয়তো আমাদের সাথে তারা যদি আমাদের সাথে সমর্থন দেয়, হয়তো তারাও বিশ্বাস করছিল যে ছিল মূলত যে তারাও তাদের অধিকার ফিরে পাবে।
তো আমরাও দেখতেছিলাম যে একটা অধিকার, সামান্য একটা অধিকারের জন্য যদি এতগুলো মানুষ প্রাণ হারাতে হয়, তাহলে যদি গণতান্ত্রিক অধিকারের জন্য যদি যখন চাচ্ছিল তখন কতগুলো মানুষ প্রাণ হারাবে। তখন হচ্ছে মানুষ মূলত আমাদের সাথে খুব বেশি অ্যাডজাস্ট হচ্ছিল। মূলত কমন যে আমাদের যে চাওয়াটা, তখন হয়ে গেছে সবার যে চাওয়াতে পরিণত হয়েছিল। তখন হচ্ছে আমাদের সাথে সবাই একত্রতা পোষণ করে। আপনাদের সবচেয়ে ক্রেডিট হচ্ছে আপনাদের চাওয়াটাই সমগ্র জাতির চাওয়ায় পরিণত হয়েছে। জি, এই কারণে হচ্ছে পরবর্তীতে এটা গণ আন্দোলনের রূপ দান করেছিল, যেটা কোনোভাবে কোনো ব্যক্তি বা কোনো স্বৈরশাসক কখনো এটা দমন করতে পারবে না। যে সেই কারণে হচ্ছে যে যতবারে স্বৈরশাসক বাংলাদেশের জমিন আসছিল, প্রত্যেকবারে এটা হচ্ছে তারা প্রতিহত হয়েছে বাংলার মাটিতে। আর এবারও যে 2400 তার বিকল্প ছিল না। আর এটা আমি বলতে চাই যে এখানে প্রত্যেকটা জায়গায় যে বাংলার যতগুলো জাগরণ ছিল, তো অনেক ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে আপনার কিছু জায়গায় আপনার ফারাক ছিল। কিন্তু আমাদের আপনি খেয়াল করবেন কুমিল্লায় যে জায়গাটা, যে এখানে প্রত্যেকটা সময় দেখবেন সবসময় প্রতিবাদের যে জায়গাটা, এখানে সবসময় এটা সংরক্ষিত থাকে। এবারও কিন্তু সেটা কিন্তু ব্যতিক্রম হয়নি। তা আপনার এখানে যে প্রথম যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রথম যে প্রতিহত করাটা, সেটা কিন্তু কুমিল্লা থেকে হয়েছিল। এবং বাংলাদেশের প্রত্যেকটা হ্যাঁ, কুমিল্লা ইউনিভার্সিটি যে আমাদের যে প্রথম এটার নাম ছিল আগে হচ্ছে আপনার হচ্ছে আনসার ক্যাম্প ছিল। পরবর্তীতে আমাদের যে আন্দোলনের প্রেক্ষিতে যে আমরা বিভিন্ন মিডিয়াতে প্রচারের মাধ্যমে আমরা চিন্তা করেছি যে এটাকে আমরা দিতে পারি ছাত্র আন্দোলন চত্বর। তো পরবর্তী আমরা সেটাকে এখন বর্তমানে আমরা ছাত্র আন্দোলন বলে জানি। এই ওটার প্রেক্ষিতে হচ্ছে এই আন্দোলনটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ছিল। এই ছড়িয়ে পড়া থেকেই পরবর্তী আমাদের যে মুক্তির যে 24শে যে মুক্তির যে কথাটা বলে থাকে, যেন আমরা নতুন শব্দ সেটাই 5ই আগস্ট যেটা আমরা বলি। ধন্যবাদ। আবার আমি আপনাকে ফিরে আসবো। আপনার কাছে আমার এই প্যানেলের প্রশ্নের আগে একটা ছোট প্রশ্ন করতে চাই। আমরা জানি যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যখন সারা বাংলাদেশের যে হত্যাকাণ্ড ঘটেছিল, তখন আপনারা, আমার ডেটটা মনে নেই কিন্তু আমি ছিলাম উপস্থিত, যে আপনার চাচার গায়ে বানানোর জন্য, মানে গায়ে বানানো নামাজা ওই দিন কিন্তু বিশ্ববিদ্যালয়ের ইমাম আপনাদের গায়ে বানানোর নামাজের জানাজা ইমামই করতে রাজি হননি এবং তিনি করেননি। তার পরবর্তীতে গত 3রা আগস্ট কুমিল্লার যে রক্তবীর সংগঠিত হবে, এই কুমিল্লার আন্দোলনটা এবং এই কুমিল্লা আওয়ামী লীগ অমনটা আপনি কীভাবে দেখছেন সংক্ষেপে? ধন্যবাদ। আমাকে একটা প্রশ্ন করতে, আপনারা গুরুত্বপূর্ণ কোশ্চেন করেছেন। দেখেন, স্বৈরাচারী হাসিনা প্রতিটা জেলায়, প্রতিটা আসনে এরকম বাহারের মতো খুনিদেরকে বসিয়ে রেখেছিল। ফেনীতে নিজাম হাজারী, নারায়ণগঞ্জে শামীম ওসমান, এরকম প্রতিটা জেলায় উপজেলা তার সন্ত্রাসী টাসের রাজত্ব কায়েম করেছিল। কিন্তু ছাত্ররা এসব সন্ত্রাসীদেরকে কোনোভাবে পরোয়া করে না, পাত্তা দেয় না। এর প্রেক্ষিতে যখন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের চক্রান্ত করে আক্রমণ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভাইদেরকে যখন হল থেকে তাড়িয়ে দিল, তখন আর কুমিল্লার জেলার ভাইরা বসে রইল না। স্কুল কলেজের ভাইরা, বাচ্চারা তখন সিদ্ধান্ত নিল তারা 3 তারিখে জেলা স্কুলে কি করবে, কর্মসূচি দিবে। তখন কুমিল্লার সমগ্র কলেজ স্কুলের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা সকলে সম্মিলিতভাবে 3 তারিখ বাহারের সন্ত্রাসীকে চ্যালেঞ্জ করে কুমিল্লা শহরে প্রোগ্রাম দেয়। এবং ওই 3 তারিখের কর্মসূচিতে নিজেদের রক্ত ঝরিয়ে প্রমাণ করেছে ছাত্ররা বারবার ফিরে আসবে, রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। এবং ওরই প্রেক্ষিতে বাংলাদেশের যে আন্দোলনটা স্থিমিত হওয়ার একটা প্রক্রিয়া চলেছিল, কিন্তু আবার সারা বাংলাদেশের মানুষ আবার নব উদ্দীপনা ফিরে পায়। আমি একটি ছোট একটা বিষয় বলতে চাই। আপনি আমাকে বলেছেন ইমাম সাহেব নামাজ পড়াতে অস্বীকৃতি জানাচ্ছে। আমি আবার বলি, ইমাম সাহেব নামাজ পড়াইতে অস্বীকৃতি জানিয়েছে কুমিল্লা মেডিকেলের, ওইখানে আমি কুমিল্লা মেডিকেলের ডাক্তাররা শান্তি সমাবেশ করছে। ওই ডাক্তার কিন্তু ওনাকে কিন্তু বহিষ্কার করে নাই। এরপরে অনেক পুলিশ সদস্য আমাদের ভাইদের বুকের উপরে পাড়া দিয়ে গুলি করেছে এবং অনেক শিক্ষা প্রতিষ্ঠানের টিচাররা ছাত্রদেরকে পাশে দাঁড়ায়নি। আমি একটা কথাই বলতে চাই, সরকারের সচিবালয়ের যে সচিবেরা বিগত সরকারের আমলে দায়িত্ব পালন করছে, এদেরকে কাউকে কিন্তু এখনও পদত্যাগ করাই নাই এবং সরকারের বিভিন্ন পর্যায়ে এরা ঘাপটি মেরে বসে আছেন। এই স্বৈরাচারী হাসিনা 8 সালে পিলখানার ভিডিও বিদ্রোহ করার পরে আর্মিতে তার পছন্দ মতো নিয়োগ করেছে। ওই নিয়োগ প্যানেলটাও রয়ে গেছে। আমি শুধু একটা বলতে চাই, বর্তমান প্রশাসনকে আমি একটা বার্তা দিতে চাই, স্বৈরাচারী হাসিনার দোষররা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, শীঘ্রই এই দোষরদেরকে চিহ্নিত করে তাড়াতাড়ি শাস্তির আওতায় আনতে হবে। নাহলে এরা একবার আনসার লীগ হয়ে ফিরে আসবে, একবার সচিব লীগ হয়ে ফিরে আসবে, একবার সাংস্কৃতিক লীগ হয়ে ফিরে আসবে, যাতে কোনোভাবেই ছাত্র জনতার এই অর্জিত গণ অভ্যুত্থানের বিরুদ্ধে কেউ যাতে দাঁড়াইতে না
পারেন। এজন্য আমাদের সকলকে সজাগ থাকতে হবে। ধন্যবাদ। আমি জনাব MH আবির, এই আবুর রাহেন ভাই যে এই কথাটি অবতারণা করেছে, সেখানে আপনার ক্যাম্পাস, আপনার পবিত্র বিদ্যাপীঠ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিসির নেতৃত্বে যে সরকার বিসি চলে গেছে, বাট তার যে পেটোয়া বাহিনী কতিপয় শিক্ষক কিন্তু এখনও মানে সাবলীলভাবে অবস্থান করছে। তো এই পর্যায়ে এসে আপনাদের কী ভূমিকা সংক্ষেপে? আমরা দেখেছি 11 তারিখে যে পুলিশি হামলা আমাদের ছাত্র আন্দোলন চত্বরে যেটা সংগঠিত হয়েছে, সেখানে প্রশাসনের স্পষ্ট মদদে কিন্তু হয়েছে। আমাদের কাছে ভিডিও ফুটেজ থেকে শুরু করে সাংবাদিক লাইভ আমরা দেখেছি, সহকারী প্রক্টর অমিত দত্ত, প্রক্টর স্যার ওইখানে ছিলেন, তাদের নির্দেশে হয়েছে। আমরা এক কথা স্পষ্ট যে আমাদের ভাইদেরকে যাদের নির্দেশে আক্রমণ করা হয়েছে তাদের বিচার না হওয়া পর্যন্ত আমরা আমাদের দাবি থেকে সরে যাব না। আমরা এটা নিশ্চিত করছি যে যেসব শিক্ষক, কর্মচারী, কর্মকর্তা, ছাত্রলীগ নেতৃবৃন্দ এবং বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট যারাই এই হামলাকে প্রভাবিত করেছে, নেতৃত্ব দিয়েছে, প্রত্যেককে আমরা বিচারের আওতায় আনবো। আমরা সেটা বদ্ধপরিকর, আমরা সেটা বাস্তবায়ন করব। ধন্যবাদ। জনাব রাশিদুল হাসান, যে আপনার কাছে আমি এই একই লিঙ্ক ক্ষেত্রে যে প্রশ্ন করি যে যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাধাগ্রস্ত করেছে, নির্যাতন নিপীড়ন করেছে, আপনারা কি কুমিল্লার আঙ্গিকে থেকে আপনার কোনো তালিকা করার আপনাদের ইচ্ছা আছে? আপনাকে ধন্যবাদ আবারও। আমরা হচ্ছে ইতিমধ্যে আমাদের যারা আন্দোলনে যারা হচ্ছে আপনার আহত হয়েছেন ওই ভাইদের সাথে আমরা যোগাযোগ করেছি। বিভিন্ন অঞ্চলে যেখানে আছে আপনার হামলাগুলো হয়েছে, পুলিশ লাইন থেকে শুরু করে আপনার কোটবাড়িতে, বাতাবাড়িয়াতে, ওই জায়গাগুলো হচ্ছে আমরা চিহ্নিত করেছি। জিল স্কুলে ওই প্রত্যেকটা জিনিস হচ্ছে আমরা চিহ্নিত করেছি। ওইখানে সিসিটিভি ফুটেজগুলো আমরা নিয়েছি, সংবাদ মাধ্যম থেকে যে ভিডিওগুলো আমরা পেয়েছি সবগুলোকে আমরা অ্যানালাইসিস করে আমরা এটা তালিকা করে ফেলেছি অলরেডি, এবং আমাদের তরফ থেকে মামলাও করা হয়েছে। এবং আমরা হচ্ছে এই মামলাগুলোকে আরও বেশি স্ট্রং যাতে করা যায় সেক্ষেত্রে হচ্ছে আমরা বিভিন্ন আইনজীবীদের সাথে কথা বলতেছি, এবং এটার অবশ্যই বিচার হবে। এটা হচ্ছে এমনভাবে বিচার হবে যে বিচার হচ্ছে গিয়ে পুরো বাংলাদেশ সাক্ষী হয়ে থাকবে যে যারাই ছাত্র আন্দোলনকে দমিয়ে রাখতে চায়, যারাই ছাত্র জনতাকে দমিয়ে রাখতে চায়, তাদেরকে হচ্ছে এই দেশের মানুষ, এই দেশের যে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা কখনোই ছাড় দেবে না ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ। আমি জনাব এই সাকিব হোসেন ভাই, আমাদের পাঠক এমডি নুন একটি প্রশ্ন করি যে যেভাবে মামলাগুলো হচ্ছে, মামলা কিন্তু প্রকৃত মূল গ্রাউন্ডে না গিয়ে বা এই কিছু প্রকৃত আসামিদেরকে আড়াল করার জন্য অনেকগুলো নাম দিয়ে দিতে হচ্ছে যাতে মামলাগুলো দুর্বল হয়। তো আপনার কুমিল্লাতে সারা বাংলাদেশে কী কী হয় সেটা আমাদের যে জানার দরকার নেই। কুমিল্লাতে আপনারা কীভাবে আগাবেন একটু কাহিনী বলতে? না, আসলে হচ্ছে আমাদের যে উদ্যোগটা ছিল যে প্রথমত যে আমাদের যে ভাইদেরকে, বোনদেরকে আঘাত করেছিল বিভিন্ন স্থানে, তো আমরা চেয়েছিলাম যে মূলত ওদের যে প্রকৃত যে শাস্তি আছে ওই শাস্তিটা তাদের যেন হোক। কিন্তু আমাদের 5 তারিখের পর কিন্তু আমাদের হচ্ছে আমরা নিজেদেরকে একটু অনেক অসুস্থ ছিল, অনেক আহত ছিল, তাদের চিকিৎসা সেবায় হচ্ছে আমরা সবাই ব্যস্ত হয়ে গিয়েছিলাম। তো সেখানে হচ্ছে আমাদের ছোটো ভাই যে রুবেল ছিল, তো রুবেল হয়তো এখানে নাই, বাট হচ্ছে ও থাকলে আরেকটা সুন্দর হয়তো সে। তো ওর মূলত বিষয়টা হচ্ছে যে আমরা চাচ্ছিলাম যে রুবেলও ছিল আমাদের তালিকার ইয়ার ক্ষেত্রে, তো আমরা মূলত ভিডিও দেখে আমরা হচ্ছে তালিকাগুলো প্রকাশ করবো এই ধরনের একটা ছিল। কিন্তু এর পরবর্তী আমাদের হচ্ছে বন্যা চলে আসছে। এই বন্যা চলে আসার কারণে পরবর্তী আমাদের যে সময়টা সঠিক সময় দরকার ছিল ওই সঠিক সময় কিন্তু আমরা নিতে পারিনি। তো না নেওয়ার কারণে হয়তো একটু যে কিছু ভুল তালিকা আসতে পারে, বা আমাদেরকে যারা তথ্য দিচ্ছে আমরা যাচাই বাছাই করতেছি। এবার না আমাদের একটা জায়গা আছে, যেহেতু এটা এখনও চার্জশিটভুক্ত হয় না, তো যে চার্জশিটভুক্ত হওয়ার আগ পর্যন্ত যারা আমাদের কাছে তালিকা দিচ্ছে, তা আমরা এটা খুঁজে যে যদি সত্যিকার অর্থে সত্য হয় তাহলে সেটা পরবর্তী আমাদের যারা আছে। স্পেসিফিক আমি আপনাকে যেটা প্রশ্ন করতে চাই যে আমরা আমাদের মুক্তিযুদ্ধে নিয়ে 52 বছরের একটি কথা যে প্রকৃত রাজাকারদের তালিকা, প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা, কিন্তু 5ই আগস্ট কেন্দ্র করে আপনারা যে ফ্রন্টলাইনে মুক্তিযোদ্ধা, আমরা কি এই আশাটা অন এয়ারে আপনার কাছে পেতে পারি কিনা? কুমিল্লায় আমি আবার বলছি, যেহেতু আমরা কুমিল্লা কেন্দ্রে কথা বলো, কুমিল্লার যারা রাজাকার ছিল, অর্থাৎ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতা করেছিল, কোটা প্রথার বিরোধিতা করেছিল, তাদের তালিকা স্পেসিফিক আপনি করবেন কিনা? হ্যাঁ, অবশ্যই আমি আপনাদেরকে এটা নিশ্চিত করে বলতে চাই যে যারা সত্যিকার অর্থে আমাদের যে আন্দোলনে, যৌক্তিক যে আন্দোলনের মধ্যে যারা আমাদেরকে বাধা প্রদান করছে, যারা আমাদের ভাইদেরকে, বোনদেরকে আহত করেছিল, বিভিন্নভাবে নিহত করেছিল, আমি আপনাকে নিশ্চিত করে বলতে চাই এটা তালিকা হবে। এই তালিকা হয়ে সুষ্ঠুভাবে বিচার হবে। এই তালিকা ইভেন যারা বিদেশে পালিয়ে গেছে তাদেরকে ওই বিদেশের মাটি থেকে বাংলাদেশে এনে তাদেরকে শাস্তি দেওয়া হবে।
জি। এটা আমি আপনাকে ইনশিওর জি, দিই। ধন্যবাদ জনাব মোহাম্মদ আবু রাহেন। আমরা এবার অন্য প্রশ্নে ফিরে আসবো। আমরা জানি গত 5 সেপ্টেম্বর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অর্থাৎ আপনাদের আন্দোলনের ফসল সরকারের 1 মাস পূর্ণ হয়েছে। একজন ফ্রন্ট লাইনের যোদ্ধা হিসাবে গত 1 মাসকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ। আপনি জানেন 5ই আগস্ট আমাদের যে স্বাধীনতা অর্জন, এর আগে আমরা অনেকবার বলতে শুনেছি এই সরকারের পতন হলে লক্ষ লক্ষ মানুষের জীবন যাবে। তা আমরা যদি বলি আমাদের সরকারের অর্জন, আপনি দেখতে পাবেন 5ই আগস্টের পরে একজন ব্যক্তিও রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার হয়নি। সাংবাদিকরা এখন আমাদের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ভাই, শারজিস আলম ভাই, আমাদের রিফাত রশিদ ভাই, আমাদের আরও যে সমন্বয়ক আছে, আমাদেরকে এখন সাংবাদিকরা ইচ্ছামতো প্রশ্ন করতে পারে। ফেসবুকে এখন আমাদেরকে নিয়ে পোস্ট করতে পারে, ওই পোস্ট এখন আর ডিলিট করা লাগে না। এটা আমাদের অর্জন। 5ই আগস্টের পরে এখন কেউ আর গুমের শিকার হয় না। 5ই আগস্টের পরে এখন বাসায় পালিয়ে থাকতে হয় না। 5ই আগস্টের পরে আমরা শুনতেছি, দেখেন এখনও স্বৈরাচার দোসর আওয়ামী লীগের লোকজনও কিন্তু এখনও কী করতেছে, বিভিন্ন দপ্তরে চাকরি করতেছে, তাদেরকে কেউ আক্রমণ করতেছে না। আমরা বিচারহীনতার যে দেশ ছিল ওইটা থেকে বেরিয়েছি এবং বিচারহীনতার সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে এসেছি। এবং কিন্তু এই ডক্টর ইউনূস সরকারকে যদি সময় দেওয়া হয়, মাত্র 1 মাস গিয়েছে, যদি সময় দেওয়া হয়, ইনশাল্লাহ এই দেশ উন্নত বিশ্বের দেশের মতো, যেই দেশের স্বপ্ন আমরা দেখি ওই দেশের হতে বেশি দিন লাগবে না ইনশাআল্লাহ। ধন্যবাদ জনাব এমএইচ আবিদ। ইতিমধ্যে আপনারা গত রোববার জাতীয় নাগরিক কমিটি গঠন করেছেন। এই নাগরিক কমিটির উদ্দেশ্য কী এবং আপনারা এটিকে কীভাবে দেখছেন? এটা রাজনৈতিক দল হবে? জনাব এমএইচ আবিদ। জাতীয় নাগরিক কমিটির গঠনের মূল উদ্দেশ্য হচ্ছে ফেসিবাদী ব্যবস্থার বিলোপ করা এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের চলমান যে লড়াইটা, সেই লড়াইকে সফল করার লক্ষ্যে কিন্তু জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়েছে। এটাকে এক অর্থে রাজনৈতিকও বলা যায়, আর একটা হচ্ছে সংস্কারিক অর্থে বলা যায়। তো এখানে হচ্ছে আমাদের সুস্পষ্ট কিছু কাজ রয়েছে। এটা এক দল যেহেতু সর্বপ্রথম শুরু হয়েছে, আমরা প্রাথমিক কিছু কাজ আমরা নির্ধারণ করেছি। সেই কাজের মধ্যে রয়েছে আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে যে প্রতিফলিত হওয়া যে সামষ্টিক অভিপ্রায় ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষা রয়েছে সেটাকে সমুন্নত রাখা। আর দ্বিতীয়ত যে আমাদের লক্ষ্য, সেটা হচ্ছে ছাত্র জনতার উপর যে সংগঠিত নির্মম হত্যাযজ্ঞের জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় এনে তাদের শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করা। এর মধ্যে আরেকটা আমাদের লক্ষ্য রয়েছে, সেটা হচ্ছে রাষ্ট্রের জরুরি সংস্কার ও পুনর্গঠন করার লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের সাথে সহযোগিতা ও জবাবদিহিতার যে পরিসর সেটা তৈরি করা আমাদের লক্ষ্যের মধ্যে রয়েছে। আর এখানে যদি আমরা বলতে চাই যে এখানে আমাদের যে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক যে রাজনৈতিক যে নেতৃবৃন্দ রয়েছে তাদের সঙ্গে আলোচনা, মত বিনিময় ও গণমুখী কর্মসূচির মাধ্যমে সর্বস্তরের জনতাকে সংহত করার লক্ষ্যে আমাদের কাজ করে যাওয়াটা একটা অভিপ্রায়। আমাদের এখানে হচ্ছে দেশের সর্বস্তরের যে সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় নেতৃত্বকে সমুন্নত করে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা রয়েছে সেটাকে সমুন্নত রাখার পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে আমাদের এই নাগরিক কমিটির অন্যতম লক্ষ্য। আর যে ফেসিবাদী কাঠামো ও শক্তির বিরূপ প্রতিরোধটা আমরা কি অব্যাহত রাখবো। আমাদের এখানে আরও কয়েকটা প্রাথমিক কাজ রয়েছে। তার মধ্যে রয়েছে জনস্বার্থের পক্ষে নীতি নির্ধারণের লক্ষ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও প্রবাসী ভাইদের বাংলাদেশের সঙ্গে বিষয়ভিত্তিক সংলাপের আয়োজন করাটা আমাদের মধ্যে উদ্দেশ্য। আর রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন করার লক্ষ্যে প্রয়োজনীয় নীতি নির্ধারণী ব্যবস্থাপনা তৈরি করা এবং সেটা বাস্তবায়নে প্রয়োজনীয় রাজনৈতিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে আমাদের অন্যতম কাজ। আর সর্বশেষ যে কাজটা বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গণপরিষদ গঠন করে গণভোটের মাধ্যমে নতুন গণতান্ত্রিক সংবিধান তৈরি করার জন্য যে গণ আলোচনার আয়োজন আছে সেটা আমরা করার জন্য বদ্ধপরিকর। এটা হচ্ছে নাগরিক কমিটির প্রাথমিক কাজগুলোর মধ্যে অন্যতম। ধন্যবাদ জনাব মোহাম্মদ রাশিদুল হাসান। আপনার কাছে তোমার ব্যতিক্রমী একটি প্রশ্ন। আমাদের এমএইচ আবির ভাই, যারা আপনাদের মোটামুটি রাজনৈতিক কাঠামোর একটি উদ্দেশ্য বলেছেন, তো আমরা তো জানি আপনারা এখন স্টুডেন্ট, এখনও আপনারা পড়াশোনা করছেন। তো যারা মূলধারা রাজনীতি করে তারা ছাত্র রাজনীতি করি একটা পর্যায়ে যায়। তো একেবারেই এই ছাত্র থেকে মূলধারা রাজনীতি প্রবেশ করাটা, এটা আপনি কীভাবে দেখছেন জনাব মোহাম্মদ রাশিদুল হাসান? আচ্ছা, ধন্যবাদ। আপনাকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এই বিষয়টা হচ্ছে আমাদেরকে অনেকেই জিজ্ঞেস করতেছিলেন যে আমরা আসলে আমরা রাজনৈতিক ব্যক্তিত্ব না, কিন্তু আমরা যদি সামনে যে রাজনীতির বিষয়টা আসে সেটা আমরা কীভাবে মোকাবেলা করবো, আমি যদি ভুল না করি প্রশ্নটা এটাই ছিল। জি প্লিজ। আচ্ছা, আমরা হচ্ছে আসলে
অনভিজ্ঞ বলবো না, কারণ হচ্ছে আমাদের যারা ছাত্ররা যারা আছেন, ছাত্ররা হচ্ছে আপনারা জানেন যে সকল বিষয়ে পাণ্ডিত্য অর্জন করার যে সুযোগ, সেটা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের একটা প্ল্যাটফর্ম। আমরা আমাদের বিশ্ববিদ্যালয় থেকে সকল ধরনের কিংবা সংস্কৃতি থেকে শুরু করে রাজনৈতিক প্রেক্ষাপট সকল কিছু আমরা মূলত পড়াশোনার মধ্যে দিয়ে থাকি। বিশ্ব রাজনীতি থেকে শুরু করে আপনার হচ্ছে গ্লোবালাইজেশনের যে ধাপগুলো আছে সবগুলো সম্পর্কে আমরা অবগত আছি। যদি ভবিষ্যতে এমন কোনো প্রক্রিয়া আসে যে ছাত্রদের মধ্য থেকে এই রাজনীতির যে বিষয়টা, আমরা আসলে রাজনীতি বলতে কি বুঝি, রাজার নীতি, আসলে রাজার নীতি বলতে রাজনীতি হবে না, রাজনীতি হচ্ছে প্রজার নীতি। অর্থাৎ প্রজা হচ্ছে যা চাইবে একটা মানুষ সামনে এসে সেটা দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন করবে। এই যে জবাবদিহিতার যে বিষয়টা, সেটা যদি হচ্ছে কি আপনার রাজনৈতিক ব্যক্তিবর্গের মধ্যে না থাকে, তাহলে কখনোই হচ্ছে এই দেশের গঠনতন্ত্রের মধ্যে রাজনীতি বিষয়টা সুন্দরভাবে প্রতিস্থাপিত হবে না। তো আমরা মূলত চাচ্ছিলাম যে জবাবদিহিতার যে বিষয়টা, একটা পক্ষ হচ্ছে গিয়ে আদেশ মেনে নিবে এবং আরেকটা পক্ষ হচ্ছে অবশ্যই জবাবদিহিতা দিবে। যদি জবাবদিহিতা দিতে পারে তাহলে তার আনুগত্য আরেকটা পক্ষ করবে। তো এই যে জবাবদিহিতার জায়গাটা, যদি ছাত্ররা এদিকে সামনে এগিয়ে না আসে তো কখনোই এই জিনিসটা থাকবে না। আমরা 5ই আগস্টের পরে দেখতে পাচ্ছি আমাদেরকে সবাই হচ্ছে প্রশ্ন করার সুযোগ পাচ্ছেন, আমরা সমালোচনার শিকার হচ্ছি এবং আমরা আমাদের মতো করে প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি। আমাদের যে এই যে জবাবদিহিতা, আমরা চেষ্টা করছি এটা প্রাসঙ্গিকভাবে এই জবাবদিহিতা চালু থাকে। সম্মত 16 বছর আপনি খুঁজে পান, এই 16 বছর এটা আপনারা ভালো বলতে পারবেন, আপনারা সাংবাদিক হিসেবে আছেন, আপনারা কাকে কিভাবে প্রশ্ন করেছেন, কি কি ফাইন্ডিংস ছিল, আমাদেরকে কিভাবে প্রশ্ন করতে পারছেন, অথবা এখন যারা রাজনীতি করতেছেন তাদেরকে আপনারা কিভাবে প্রশ্নগুলো করছেন। এই যে প্রশ্নের ক্ষেত্রে প্রশ্ন করা, এটাও কিন্তু স্বাধীনতা, এবং এই স্বাধীনতাতেই যাতে সমুন্নত থাকে, ছাত্ররা যাতে জবাবদিহিতার রাজনীতির মধ্যে আসতে পারে, সেটা নিয়ে আমরা ভবিষ্যতে ইনশাআল্লাহ পরিকল্পনা করব। যদি আমাদের উপরে এটা হচ্ছে আসে, তখন আমরা এটা নিয়ে চিন্তা করবো, না হচ্ছে আমাদের ছাত্ররা কেউ রাজনীতির মধ্যে নাই। জি, এটা হচ্ছে আমাদের মধ্যে। সাকিব হোসেন ভাই, আমাদের অনেক দর্শকরা অনেকগুলো প্রশ্ন করেছেন, তো আমি আপনাকে দিয়ে আমি কয়েকটা প্রশ্ন অবতার করতে চাই। একরামুল হক, তিনি একাধিক প্রশ্ন করেছেন, আমি শুধু একটা প্রশ্ন অবতার। তিনি বলেছেন, যেখানে সার্জিস হাসনাত বলেছেন আপনার কেন্দ্রীয় সামনে যে 5 তারিখের পর কোনো কমিটি নাই, সেখানে কিসের কমিটি দিচ্ছেন আপনারা? আরেকটি প্রশ্ন তিনি, যেখানে আন্দোলনের প্রধান থিম ছিল কোটা আর রাজনীতি মুক্ত ক্যাম্পাস, এখন আপনারা এই ডেকে কমিটি দিচ্ছেন, তাহলে তাদের আর আপনাদের তফাৎ না, এই বিষয়টা বলছেন যে আমার জি বুঝতে পারছি। জি, আসলে মূলত আপনি যেটা বললেন যে রাজনীতির বিষয়টা, যে আমরা যেটা রাজনীতিকে নিষিদ্ধ করলাম সেটা আমরা নিজেরা কিভাবে অনুপ্রবেশ করতেছি, আসলে মূলত এটা রাজনীতি না। এটাকে কেউ যদি রাজনৈতিক ভাবে নেয়, বিষয়টা এমন না। যেহেতু এটা জনগণের অধিকারকে আমরা জনগণকে আবার ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের তো একটা জায়গা লাগবে। সেখানে যেহেতু আমাদের একজন গভর্নমেন্ট আছে, গভর্নমেন্টকে সহযোগিতার জন্য আমাদের প্রত্যেকটা স্থানে বা গভর্নমেন্টকে সহযোগিতার জন্য যেন মানুষ তার গণতান্ত্রিক অধিকার যাতে ফিরে পায়, মানুষ যেন তার সঠিক অধিকার বা আমরা যেটা বলি যে আইনের শাসন যেটা বলি, যে ওই জায়গাটা হচ্ছে আমাদেরকে এখন ফিরে আনতে হবে, জনগণের মাধ্যমে আবার ফিরে দিতে হবে। আরেকটা জিনিস আপনি দেখবেন যে 5ই আগস্টের যে আমাদের বিজয়ের মাধ্যমে আপনি দেখেছেন যে এখন বর্তমান যে যারা এতদিন গত 16 বছর ধরে যারা নিয়োগ পাইছে, পুলিশ বলেন, যেহেতু আমাদের গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে পুলিশ, যাদের মাধ্যমে আমরা হচ্ছে গভর্নমেন্ট এক্সিকিউট হয়। তো গভর্নমেন্ট এক্সিকিউট হওয়ার জন্য আমাদের কিন্তু পুলিশ লাগবে। এখন পুলিশ কিন্তু অচল হয়ে আছে, এখন নিষ্ক্রিয় হয়ে আছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের দেশ তো এবারে থমকে থাকবে না। এই থমকে যাতে না থাকে, সে কারণে হচ্ছে ছাত্ররা কীভাবে সহযোগিতা করবে, এই সহযোগিতার জন্য একটা স্ট্রাকচারের জন্য মূলত এটা করা, আদারওয়াইজ অন্য ধরনের কোনো উদ্দেশ্য নাই বা কোনো রাজনৈতিক কোনো উদ্দেশ্য নাই। আরেকটা প্রশ্ন ছিল যে আপনাদের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস এবং হাসনাত বলেছে যে 5 তারিখের পর দেশে কোনো কমিটি নাই, সেখানে দেশের বিভিন্ন জায়গায় মানে সমন্বয়ক বা এই কমিটি এইটা কি একটু বলবেন কি? আসলে মূলত দেখেন এই যে 5 তারিখের পরের কমিটি বা যেটা সাজিদ ভাই বলছেন, আসলে এটা সত্য যে হচ্ছে 5 তারিখ আমাদের 3 তারিখের পরেও আর কোনো কমিটি হয়নি। হ্যাঁ, এখন হচ্ছে বিষয়টা হচ্ছে যে আপনার এটা এখন না যে আমরা হচ্ছে 5 তারিখের মধ্যে বিজয় লাভ করছে, এর মানে এই না যে মানুষগুলো সব পরিবর্তন হয়ে গেছে। আমাদের কিছু মানুষ আছে যাদের হচ্ছে হ্যাঁ এক্স্যাক্টলি। তো সেই কারণে হচ্ছে যেন মানুষ যাতে কোনোভাবে কোনো ক্ষতিগ্রস্ত না হয়। আর একটা জিনিস হচ্ছে যে যারা এখন সমন্বয়ক দাবি
করতেছে বা যে সমন্বয়ক হতে চায়, জি। তারা মূলত একমাত্র এখন দেখতে সুবিধা আছে বিধায়। জি। যখন আমাদের যারা সঠিক অর্থে সমন্বয়ক হওয়ার দরকার ছিল তখন কিন্তু কি অনেকে হতে চায় নাই। Right. অনেকে বলা হয়েছে যে আপনি আপনার প্রতিষ্ঠানের দায়িত্ব নেন, উনি কিন্তু প্রতিষ্ঠানের দায়িত্ব নেয়নি, উনি ওনার নাম প্রকাশ করতে উনি চায় না, কারণ ওনার নাম পরবর্তী মামলা হবে। কিন্তু যারা সঠিককার অর্থে সাহস দেখিয়ে ইভেন হচ্ছে পরবর্তীতে মামলা খাবে এবং তার চাকরি হবে না এটা চিন্তা করেও যে হচ্ছে সমন্বয়কের নাম লেখাইছে, এখন যদি পরবর্তীতে সে কিন্তু জানতো না তার পরিণতি কি হবে, কিন্তু তার সাথে এখন যারা এখন বর্তমানে যাচ্ছে বিভিন্ন জায়গায় নিজের নাম সমন্বয় পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় হচ্ছে অরাজকতা করতেছে, আসলে তাদের সাথে আমাদের কোনো সম্পর্কই নেই। তারা হচ্ছে ওই আগের যারা ছিল, যারা হচ্ছে বিভিন্ন সাধারণ মানুষদেরকে বিভিন্ন বিভ্রান্ত করতো। হ্যাঁ, আওয়ামী লীগের দোষর, এটা যেটা বলতেন একটু বলি, গত 2 দিন আগে বা 3 দিন আগে বুড়িচংয়ে জি সমন্বয়কের নাম দিয়ে একজন সাংবাদিক একটা রুমে আটকে রাখা হয়েছে, জি। আরেকজন সাংবাদিককে দমক দেওয়া হয়েছে। সম্ভবত আমাকে বলল যে আমি বলি এটা। রাহান ভাইকে মানে আচ্ছা রাহান ভাইটা বলবেন। তো এর মধ্যে এটা যেহেতু রাহান ভাই বলবেন, আপনাকে আরেকটা প্রশ্ন করার বিষয় যে জসিমউদ্দিন একটি প্রশ্ন রেখেছেন, আপনারা কি দেশের ভুয়া মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অ্যাকশন চাবেন কিনা? না, না, এটা সত্যিকার অর্থে যে আমরা প্রথমেই বললাম যে হচ্ছে আমাদের যে এই আন্দোলনটা ছিল, আন্দোলনটা পরবর্তী কিন্তু মানুষের গণ অধিকার বা সবার অধিকারটা মানে আপনার হচ্ছে এস্টাবলিশ করার জন্য আমরা কিন্তু পরবর্তী 5 তারিখ কিন্তু চলে আসছে। 5 তারিখের পরবর্তী যেটা থাকবে যে হচ্ছে শুধু আমরা তো বললামই যত ধরনের বৈষম্য থাকবে, নর্মালি যে একজন ব্যক্তি মুক্তিযোদ্ধা করছেন কিন্তু তার অধিকারটা অন্য কেউ নিচ্ছেন, এটা একটা বৈষম্য। তা আমরা তো বৈষম্যের জন্য তো কাজ করতেছি, তার মানে হচ্ছে কোনো ধরনের যারা ভুয়া মুক্তিযোদ্ধা তাদের বিচার হবে। কেন তারা চেনে যে এই জিনিসটা চাই। দর্শক, আপনারা অসংখ্য প্রশ্ন করেছেন কিন্তু ওনারা অত্যন্ত ক্লান্ত, আমি জোর করে নিয়ে এসেছি। আমি হয়তো আপনাদের সব প্রশ্ন নিতে পারবো না। তো আমি জনাব মোহাম্মদ আবুর রায়হান, আপনার কাছে আমার জানতে চাই যে গত 2-3 দিন আগে বুড়িচংয়ে সমন্বয়কের পরিচয়ে একজন সাংবাদিককে আটকে রেখে তাকে নির্যাতন করা হয়েছে, আরেকজন সাংবাদিককে হুমকি দেওয়া হয়েছে, তারপর আরেকজন সাংবাদিক সম্ভবত আপনাকে মানে ফোন করেছে বা আপনাদের সাথে বসেছে। এই বিষয়টি কি, এই যে চতুর্দিকে সমন্বয় ধন্যবাদ প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনাদেরকে খুবই ধন্যবাদ জানাই। আমাদের বিপ্লবের অংশীদার কিন্তু সাংবাদিকরাও, এবং এই সাংবাদিকরা যে সকল আওয়ামী লীগের দোসররা দেশ থেকে পালাতে পারে নাই বা বর্ণচোরা তারা ঘাপটি মেরে বসেছিল, দেখবেন আনসাররা একবার ফিরে এসেছিল। এরকম বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগের এজেন্টরা রয়ে গেছে। তারা শিক্ষকদেরকে কি করে পদত্যাগ চায়, শিক্ষকদেরকে পদত্যাগ করানোর দায়িত্ব কোনো সমন্বয়ককে দেওয়া হয় না। ওটা আইন আছে, বিচার আছে, দুর্নীতি প্রমাণ হলে ওর বিচার হবে। ডাক্তারদের যে হাসপাতালকে ডাক্তারদেরকে হেনস্থা করে, পুলিশকে হেনস্থা করে, এটা হলো আওয়ামী লীগের দোসর, এটা হলো 90 রাজাকার। এই সাংবাদিকদেরকে যারা হেনস্থা করতেছে এরা আওয়ামী লীগের দোসর, যারা এই বাহার তারপরে কি জানি শামীম ওসমান, এরা টাক হয়ে পালাইতে পারছে, কিন্তু এরা এদের তো ভিসা নাই, এরা টাক হয়ে পালাইতে পারেন। এই কারণে ডক্টর ইউনূস গভর্নমেন্টকে এরা বিভ্রান্ত করার জন্য বিভিন্ন জায়গায় সাংবাদিক ডাক্তার শিক্ষক এদেরকে কী করতেছে, এরা হেনস্থা করতেছে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম থেকে স্পষ্টভাবে বলতে চাই, যারা এই দেশের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল, সম্মানিত ব্যক্তিবর্গ, তাদেরকে সম্মানটা দিতে হবে। আর আপনাদের মতো যারা সাংবাদিকরা, যে আমরা দেখছিলাম মেইন স্ট্রিমের মিডিয়াগুলো পালাই গেছিলো। 3 তারিখে আমরা কোনো সাংবাদিক ভাইদেরকে আমরা কিন্তু দেখি নাই রাজপথে। তো এই 3 তারিখে আমরা পুলিশ লাইনের সামনে কখন দেখছিলাম, তখন কিন্তু আমরা আমাদের কুমিল্লা আপনার দেখেন যে 3 তারিখের ঘটনা 4 তারিখে, প্রিয় দর্শক আজকে অনেকে অনেক কথা বলবে। 4 তারিখের দৈনিক আমাদের প্রকাশ্যে যখন এমপি বাহারের বিরুদ্ধে কিছু লেখার কোনো সুযোগ নেই, আমরা 4 তারিখে মানে এটা আমরা সেপে দিই। শুধু তাই নয়, আমি এই সুযোগটা নিয়ে নিচ্ছি যে 18 জুলাই কুমিল্লা বিক্রয় কলেজে কোটা আন্দোলনের ভিডিও করায় এক শিক্ষার্থীকে নির্মমভাবে কুমিল্লা মহানগর ছাত্রলীগ নির্যাতন করে। কুমিল্লা নয়, শুধু বাংলাদেশের কোন আঞ্চলিক পত্রিকা এইভাবে দেখাইতে পারবে কিনা আমি দায়িত্ব নিচ্ছি, করলাম। আমি সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ দিতে চাই জন্য, যখন মেইন স্ট্রিমের মিডিয়া
পালাই গেছিলো, গর্তের ভিতরে ঢুকে গেছিলো। তখন আপনাদের আমরা কুমিল্লার কিছু স্থানীয় পত্রিকাদের রাজপথে আমাদের পাশে দেখেছিলাম যারা জীবনের ঝুঁকি নিয়ে, কুমিল্লার জমি, হ্যাঁ কুমিল্লার জমিন বা আমাদের কুমিল্লারা যারা জীবনের ঝুঁকি নিয়ে আমাদের পাশে ছিলেন তাদেরকে ধন্যবাদ দিতে চাই। এবং যারা বর্তমান ইউনূস সরকারকে বিপদে ফেলানোর জন্য, ইউনূস সরকারকে চাপে ফেলানোর জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন গুণী মানুষকে হেনস্থা করতেছে তাদেরকে আমরা সাবধান করে দিতে চাই। এই ধরনের কার্যকলাপ যদি চলতে থাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের যে করণীয় ওটা হাতে তুলে নেবে এবং তখন কিন্তু কেউ পালানোর সুযোগ পাবে না। একটা জিনিস সেটা হচ্ছে যে সাংবাদিকদের স্বাধীনতা, সংবাদপত্রের যে স্বাধীনতা, আমরা যে আন্দোলনটা করেছি আমরা কিন্তু সকল প্রকার বৈষম্যহীন সমাজটাকে আমরা কিন্তু চেয়েছি। তো ইভেন আরেকটা জিনিস চেয়েছি, সংবাদপত্র তার যে একটা অবস্ট্রাকল তৈরি করতো আগে, তো সেই জিনিসটাকে আমরা কিন্তু ফ্রি করার জন্য কিন্তু আমাদের, হ্যাঁ এই জিনিসটা করার জন্য। কিন্তু মূল যে আন্দোলনের যারা সত্যিকার অর্থ আন্দোলনটা করেছে তারা জানে ওই সময় আমাদের যে একটা নিউজ করা তাদের জন্য কতটা রিস্ক ছিল। তার মানে ওই সময় ওই চ্যালেঞ্জটাকেও মোকাবেলা করার জন্য কিন্তু আমরা আন্দোলনটা করেছি। তার মানে যে ব্যক্তিটা হচ্ছে আমার আন্দোলনের মূল মিনিংটা বুঝবে না, আমি বলবো আপনি কোনোভাবে ওই সাংবাদিক বা কোনো সাংবাদিকের সামনে আপনি যাবেন না। কারণ হচ্ছে আপনি আমাদের আন্দোলনের মূল স্পিরিটটা আপনি জানেন না। আমাদের আন্দোলনের অন্যতম একটা স্পিরিট হচ্ছে সংবাদপত্রের স্বাধীনতা, যেটা আমাদের সংবিধানের 39 নম্বর আর্টিকেল আমাদের নিষেধ করেছে। তাহলে আপনি যদি আমাদের যদি আন্দোলনের স্পিরিট যদি না যদি বোঝান, সংবাদপত্রের স্বাধীনতা যদি না হয়, সংবাদপত্রকে বলে একটি রাষ্ট্রের ফোর স্টেট, সেই জায়গায় হচ্ছে যে মূল স্পিরিট যদি কেউ যদি না বোঝে তাহলে আমি মনে করি তার সমন্বয়ক বা তার যদি সমন্বয়ক থাকে সে আমার মনে হয় সে সমন্বয়ক যোগ্যতা সে রাখে না। বাবু রান, তাহলে বুড়িচংয়ের সমন্বয়কের নাম ধরে যারা সাংবাদিকরা হাত তুলেছে ওরা তো সমন্বয়ক না, কোনো বুড়িচং না, দেশের কোনো জায়গায় সাংবাদিকদের গায়ে কেউ যদি আঙ্গুল হাত তুলে, কোনো শিক্ষকের গায়ে যদি কেউ হাত তুলে, কোনো ডাক্তারকে কেউ যদি হেনস্থা করে বা আইন যদি কেউ হাতে তুলে নেয়, সে কোনোভাবে বৈষম্য বিরোধী আন্দোলনে কেউ না। ধন্যবাদ জনাব এম এ চাবির। আমি জনাব আবুর রাহেনের একটি কথা ধরে আপনার কাছে আমি ছোটো একটা প্রশ্ন করতে চাই আটকের, যে উনি বলছেন যে বৈষম্য ছাত্রদের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে জোরপূর্বক কোনো শিক্ষকদেরকে পদত্যাগ করতে চাচ্ছেন না, কিন্তু আমরা যত দেখছি কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ভিক্টোরিয়া কলেজের প্রিন্সিপালকে পদত্যাগ করতে বাধ্য করাচ্ছে, এই বিষয়টা আপনি যদি একটু এখানে আমি স্পেসিফিক না বলে এটাই বলি যে শিক্ষার্থীদের কাজ সবসময় শিক্ষার্থী সুলভে হবে, এটা আমাদের সবচেয়ে কাম্য। কখনো শিক্ষার্থীরা কখনো শিক্ষকদের সাথে কখনো বেয়াদবি করা বা তাদের যে প্রাপ্য সম্মান সেটা না দেওয়ার কাজ কখনো করতে পারে না, আমরা সেটা কখনো প্রত্যাশাও করি না। তবে এক্ষেত্রে একটা বিষয় আমাদেরকে স্পষ্ট যে আমরা সবাই জানি যেসব শিক্ষক প্রকাশ্যে কোটা আন্দোলনের সময় আমাদের ছাত্রদেরকে বিরোধিতা করেছে, ছাত্রদেরকে সরাসরি বাধা প্রদান করেছে, বৈষম্য বিরোধী আন্দোলন সফল হওয়ার পর কিন্তু তাদের কোনো অধিকার থাকে না যে তারা সেই পদে বহাল থাকবে। তো এক্ষেত্রে হচ্ছে তারা যদি প্রকৃতত্ব অন্যায় করে থাকে তাহলে সরকার ব্যবস্থা নেবে। এখন হচ্ছে ছাত্র জনতা যখন চাইবে কোনো কিছু, যে একজন স্বৈরাচারী মনোভাব লালনকারী একজন প্রধান হিসেবে থাকতে চাই, তখন তার কোন অর্থেই তার সেই অধিকারটা থাকে না যে প্রধান হিসেবে থাকবে। এক্ষেত্রে প্রশাসনিক ব্যবস্থাও নেওয়া হবে এবং ছাত্র জনতার ইচ্ছার প্রতিফলন হবে। রাশেদুল হাসান, আপনাকে একটি প্রশ্ন দিয়ে, প্রিয় দর্শক আমাদের অনেক সময় যাচ্ছে, আপনাদের অনেক প্রশ্ন আমি আসলে আজকে সকল দিতে পারবো না। ব্রাহ্মণপাড়া প্রেস ক্লাবের প্রেসিডেন্ট সৈয়দ এবং আবলু একটি প্রশ্ন করেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য পরিচয় দিয়ে উত্তরটা দেওয়া হয়েছে। অনেক শিক্ষার্থী বিভিন্ন উপজেলায় প্রশাসনের সাথে কাজ করছে। হ্যাঁ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য পরিচয় দিয়ে অনেক শিক্ষার্থী বিভিন্ন উপজেলায় প্রশাসনের সাথে কাজ করছে। কিছু ক্ষেত্রে ওদের বিরুদ্ধে কিছু অভিযোগও আছে। এদের কোনো কমিটি নেই, ওরা কিভাবে কাজ করছে, সাংবাদিকদের সাথে ওরা সমন্বয় করছে না। প্রতিটি সদস্যের পরিচয়পত্র থাকলে ভালো হয় আপনাদের, এটাকে একটু প্রকাশ করা হবে। আপনার আবার ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করে যে সৈয়দ এবং আবলু সাংবাদিক। আপনার হচ্ছে আপনি একটু আগে বলেছেন যে জাতীয় নাগরিক কমিটি, আসলে এই জাতীয় নাগরিক কমিটির মূল উদ্দেশ্যই ছিল এমন একটা আইডেন্টিটি তাদেরকে দেওয়া, যাতে হচ্ছে আমাদের যে সংস্কারের আন্দোলন এখন তো হচ্ছে আমরা রাষ্ট্র সংস্কারের জন্য নেমেছি। তো রাষ্ট্র সংস্কার করতে গেলে আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে আপনার বলেছিলেন যে রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টরে ছাত্রদেরকে যাতে ইনক্লুড করা হয়।
তো ছাত্রদেরকে ইনক্লুড করতে হলে এবং অবশ্যই ছাত্রদেরকে ছাত্রত্ব পরিচয়ে এমন কিছু জিনিস রাখতে হবে যাতে করে আমরা তাদেরকে আইডেন্টিফাই করতে পারি যারা হচ্ছে যে কারা আমাদের আন্দোলনের ফ্রন্ট লাইনার ছিলেন এবং কাদের সাথে হচ্ছে প্রশাসন কাজ করবে। সেই উদ্দেশ্যে মূলত জাতীয় নাগরিক কমিটির প্রতিফলন ঘটা। আপনারা হচ্ছে এটা একটু আগে আবিরের মুখ থেকে শুনেছেন। এখন যারা হচ্ছে আপনার যে বৈষম্য ছাত্র আন্দোলনের সদস্য পরিচয় দিয়ে প্রশাসনের সাথে যারা কাজ করতেছেন তারা হচ্ছে মূলত আমাদের স্বেচ্ছাসেবক। আমরা শুরু আপনার অনেকে জানেন যে বন্যা পরিস্থিতির সময় আমাদের অনেক স্বেচ্ছাসেবকের প্রয়োজন হয়েছিল। আমরা হচ্ছে চেয়েছিলাম যে যারা যে এলাকায় আছেন তারা যেন হচ্ছে গিয়ে তাদের এলাকাতে যেভাবেই হোক এই যে একটা বন্যা পরবর্তী সময় এই সময়টা থেকে শুরু করে আমরা যাতে হচ্ছে গিয়ে খুব ভালোভাবে এই জিনিসটা মোকাবেলা করতে পারি। তো সময় স্বেচ্ছাসেবক হয়ে হচ্ছে আমরা প্রশাসনের সাথে তাদেরকে হচ্ছে গিয়ে আমরা কাজ করার সুযোগ করে দিই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই জায়গাতে যদি কেউ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম দিয়ে সদস্য পরিচয় দিয়ে অনৈতিক কোনো কিছু করতে চায় তাহলে আপনারা তাকে প্রতিহত করবেন। তাকে প্রতিহত করে তাকে হচ্ছে প্রশাসনের হাতে তুলে দিবেন। আমরা কাউকে এমন কোনো নির্দেশ দেই নাই যে হচ্ছে বৈষম্য ছাত্র আন্দোলন ট্যাগ লাগিয়ে অনৈতিক কোনো কিছু করবেন। অনৈতিকতা আমরা কখনোই প্রশ্রয় দিই না। সে আমাদের সমন্বয়কও হতে পারে না, সে আমাদের আন্দোলনকারীও হতে পারে না। জি, ধন্যবাদ জনাব মোহাম্মদ আবুর রায়হান। আপনার কাছে আমার এখন জানতে যে কেমন বাংলাদেশ আপনার আমরা আসলে একটি বলে নেই প্রিয় দর্শক, আপনার অসংখ্য প্রশ্ন করেছেন। এখন আপনাদের প্রশ্নগুলো যদি আমি সব উত্তর নিতে চাই আসলে আরও 1 ঘন্টা সময় লাগবে। ওনারা সবাই ক্লান্তের জন্য আমাকে সংক্ষিপ্ত করতে হচ্ছে। আমরা আসলে একটি বৈষম্যহীন বাংলাদেশ চাই। কেন বন্ধুরা, আপনারা কিছুদিন আগে দেখতেছিলেন যে সরকারি চাকরিতে মানুষ সরকারি চাকরি করতে চায়, মানুষ শুধু সরকারি চাকরি করতে চায়। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে মানুষ আর শুধু সরকারি চাকরি করতে চাইবে না, মানুষ যেই চাকরি করুক সকল মানুষ সমান মর্যাদা লাভ করবে, সকল মানুষ ভয়হীনভাবে বেঁচে থাকতে পারবে। আমরা দেখি আগে ক্ষমতার জন্য মানুষ লড়াই করতো, আঁকড়ে থাকতো, কিন্তু আমরা এমন একটা বাংলাদেশ গঠন করতে চাই সেখানে ক্ষমতাহীন এবং ক্ষমতাওয়ালা কারো কোনো পার্থক্য থাকবে না। সবাই বৈষম্যহীনভাবে কাঁধে কাঁধ মিলিয়ে এই বাংলাদেশের থাকবে, ভয়হীন বাংলাদেশে থাকবে। আগামী বাংলাদেশ হবে বৈষম্য বিরোধী বাংলাদেশ। জি, ধন্যবাদ। আমি এবার আবির আপনার কাছে জানতে যে আপনারা বলেছেন যে আগে দেশ সংস্কার করতে হবে, তবে সংস্কার কোন কোন বিষয়গুলো অগ্রাধিকার হতে পারে? হ্যাঁ, একটা দেশের পরিধিটা অনেক বড়। এখানে সংস্কারের বিষয়টা হচ্ছে আমাদের পুরো দেশকে সংস্কার করার প্রয়োজন। সেক্ষেত্রে আমাদের প্রাথমিকভাবে যে বিষয়গুলো, আমাদের যে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রে যে দুর্নীতিটা রয়েছে সেই দুর্নীতিটা হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য, যে দুর্নীতিমুক্ত একটা রাষ্ট্র গঠন করা, আমলাতান্ত্রিক যে দুর্নীতি আছে সেটা দূর করা, চাঁদাবাজি থেকে শুরু করে যে সামাজিক যে বিষয়গুলো সেগুলো দূর করা হচ্ছে আমাদের অন্যতম লক্ষ্যের মধ্যে, অগ্রাধিকারের মধ্যে সেগুলো রয়েছে। এক্ষেত্রে আমরা হচ্ছে যেগুলো হচ্ছে গণসেবামূলক যে কার্যক্রমগুলো রয়েছে সেখানে দেখা যাচ্ছে আমরা সবচেয়ে বেশি দুর্নীতি এবং সবচেয়ে বেশি অনিয়মে ভরপুর আমরা সেদিকে লক্ষ্য করছি। আমরা যে আগে সেগুলোকে সংস্কার করে পুরা সমাজকে, পুরো রাষ্ট্রকে সংস্কারের মাধ্যমে আমরা একটা নাগরিকদের যে মৌলিক অধিকার সেটা আমরা নিশ্চিত করব। জি, সাংবাদিক আটকাসাল মাহমুদ হৃদয় আপনার প্রশ্নের উত্তর ইতিমধ্যেই সাকিব হোসাইন এবং মোহাম্মদ আবুর রায়হান দিয়েছেন। বুড়িচং আপনি প্রশ্ন করতে বুড়িচং বললো আপনাদের কমিটি আসছে কিনা, তারা কিন্তু বলেছেন তাদের কোনো কমিটি নেই। তো জনাব মোহাম্মদ রাশিদুল হাসান, আপনারা সরকার পতনের শুরুতে নলে আসছেন যে এক দখলদার থেকে দেশ আরেক দখলদারদের কাছে আপনারা দিতে চাচ্ছেন না, এই বিষয়টি বুঝিয়ে এই জন্য নাগরিক। ধন্যবাদ। আসলে দখলদার বলতে আমি শেষ করব। জি, আমরা হচ্ছে দখলদার বলতে আমরা কি বুঝি? আমরা হচ্ছে কি মূলত এই যে অনৈতিকতার যে প্রশ্রয় দেওয়া, এটা মূলত আমরা গত 16 বছর দেখে আসছিলাম। আমরা হচ্ছে আপনার পারিবারিক থেকে শুরু করে সামাজিক, রাষ্ট্রীয় সকল জায়গাতে দেখে আসছিলাম হচ্ছে কি একটা জায়গাতে মানুষ হচ্ছে কি মানুষের প্রশ্ন দিচ্ছেন এবং এমন জায়গাতে প্রশ্ন দিচ্ছেন যারা হচ্ছে দখলদার, অর্থাৎ কি তারা সন্ত্রাসবাদ, চাঁদাবাজ, আপনার হচ্ছে বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ড, মাদক, সরাসরি তারা হচ্ছে এগুলোর সাথে জড়িত। আমি বলতে চাই যে স্পষ্ট করে আমি বলতে চাই তারা কখনোই রাজনীতিবিদ হতে পারে না, তারা কখনোই হচ্ছে গঠনতান্ত্রিক কোনো রাজনৈতিক দলের পরিচয় তারা দিতে পারে না। এই দলটা মূলত হচ্ছে প্রথমে ছিল এক দল, এখন তারা রূপ পাল্টে দিয়ে আরেক দলে তারা রূপ লাভ করতেছে। আসলে তারা মূলত সন্ত্রাসী। এই সন্ত্রাসীদেরকে হচ্ছে আমরা কখনোই আগামী বাংলাদেশে তাদেরকে আমরা সুযোগ দিব না। আমরা হচ্ছে আগামী বাংলাদেশ এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশে মূলত ছাত্ররা হচ্ছে পড়াশোনা করবেন, পড়াশোনা করার পরে তারা তাদের হচ্ছে নিজেদের চাহিদা মতো যে চাকরি করতে চায়, যে ব্যবসা করতে চায়, তারা যেন স্বাধীনভাবে সেটা করতে পারে। তাদের যাতে হচ্ছে কি বাধ্য হয়ে কাউকে বিদেশ যেতে না হয়, তাদের বাধ্য হয়ে কোনো ধরনের রাস্তায় নামতে না হয়, তাদেরকে যাতে বেকারত্বের ট্যাগ যাতে তাদেরকে লাগাইতে না হয়। এই বাংলাদেশ যদি আমরা গঠন করতে পারি তাহলে এই দখলদাররা কখনোই
আমাদের কাছ থেকে হচ্ছে বাংলাদেশকে ছিনিয়ে নিতে পারবে না। আমরা ইনশাল্লাহ এই গণ অভ্যুত্থানের মাধ্যমে যে বাংলাদেশকে পেয়েছি সেই বাংলাদেশকে ধরে রাখতে পারবো এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে সেই সময়টা দিব যে সময়ের মাধ্যমে আমরা দেশকে সংস্কার করতে পারবো, নিজেদের রক্ত সংস্কার করতে পারবো এবং সুন্দর একটা বাংলাদেশের স্বপ্ন দেখতে পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ। আমি সাকিব হোসেন বাকিদের শেষ করে এর আগে জনাব মোহাম্মদ আবু রায়হান আপনার কাছে প্রশ্ন আছে যে আসলে বুড়িচং থেকে অসংখ্য প্রশ্ন, আসলে আমি সব পড়তে পারছিলাম না। মোহাম্মদ শরীফ সুমন ইনি আপনার কাছে জানতে চেয়েছেন যে বুড়িচং উপজেলায় কিছু আওয়ামী বনাম ছাত্রলীগের কর্মী বৈষম্য বিরোধী ছাত্র সম্মেলন দাবি করে সাংবাদিকের সাথে কি খারাপ আচরণ করছেন ইত্যাদি, তাদের ব্যাপারে আপনাদের বক্তব্য এবং যথাযথ শাস্তির আওতা আনবেন কিনা? সাকিব, ওই কলেজটার নাম কি? কলেজে গেছিলাম যে কলেজটার নাম কি? সোনার বাংলা। আমরা একটা কলেজে গেছিলাম যে দেখেন, শুধু বুড়িচং না, চৌয়ারা ওই দিন আমরা একটা কলেজের সমস্যার সমাধানে গেছিলাম। ছাত্রলীগরা এখন যারা এতদিন ঘাপটি মেরে বসেছিল, ওরা যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীও হয় বা সমন্বয়ক হয়, সে যদি কোনো সাংবাদিকের বিপক্ষে যায়, কোনো যদি অনৈতিক কাজ করে, সে আমাদের কেউ না, তাকে আমরা শাস্তির আওতায় আনবো, বিচারের আওতায় আনবো ইনশাআল্লাহ। আর একটা বিষয় শেষ আপনার কাছে একরামুল হক তিনি বলেছেন যে আপনারা বায়োস ইসিএন সহ বেসরকারি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, কলেজগুলো আছে, ওদেরকে কোনো কমিটিতে রাখছেন না বা আপনাদের সাথে সম্পৃক্ত? ধন্যবাদ এই কোশ্চেনটি যে করেছেন। আমরা একটা কথা স্পষ্ট করে বলতে চাই, বৈষম্যহীন বাংলাদেশ, এখন বৈষম্যহীন বাংলাদেশ এই আন্দোলন প্রমাণ করে দিয়েছে। এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট বলতে কোনো কিছু নাই, স্কুলের স্টুডেন্ট বলতে কোনো কিছু নাই, মাদ্রাসার স্টুডেন্ট বলতে কোনো কিছু নাই। এই বাংলাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয়, তারপর প্রাইভেট বিশ্ববিদ্যালয় সবাই সমান। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাইরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইরা, স্কুল কলেজের ভাইরা কিন্তু রক্ত দিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছিল। এখানে বৈষম্যের কোনো সুযোগ নেই এবং আমাদের কুমিল্লাতে এই ধরনের কোনো কমিটি এখনও হয় নাই। যদি এই ধরনের কোনো কিছু হয়, অবশ্যই সিসিএন বলেন, বায়াস্ট বলেন বা যে সকল অংশীদারিত্ব আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। যে তাহলে আপনার এটা আমরা এই অনিয়ারে জানলাম যে কোথাও কোনো কমিটি এখন নেই। কেউ যদি সমন্বয়কের দাবি করে আপনাদের ছাড়া, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাড়া, সেটা অবৈধ হবে। জি, আমাদের এখানে সকল সমন্বয়ক আসতে পারে না। আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু আমাদের সমন্বয়কারীরা ছিল, কিন্তু ওদেরকেও কিন্তু আমরা নাম তালিকা প্রকাশ করতে পারিনি। আর আমাদের এখানে আজকে আমরা শ্রদ্ধা করে আমাদের সমন্বয়কদের স্মরণ করতেছি। আমাদের রুবেল হোসেন ছিল, আমাদের জান্নাতুল ইভা আপু ছিল, আমাদের ইউনিভার্সিটির এমরান ছিল, আমাদের নাজিম ছিল, আমাদের অসংখ্য সমন্বয়ক যারা অসংখ্যবার বুলের আঘাতের শিকার হয়েছেন, যারা ধারালো অস্ত্রের মুখোমুখি হয়েছেন। আমরা ওই সকল সবাইকে সুযোগ না থাকার কারণে আনতে পারি নাই এবং সকল স্কুল কলেজের সমন্বয়করা কিন্তু ছিল, কিন্তু ওই সমন্বয়করা কিন্তু এখন যারা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি, লাফালাফি, ঝাপাঝাপি করতেছে, পরিচয় দিচ্ছে, আমাদের সুবিধা নিচ্ছে। আমাদের সমন্বয়করা লজ্জায় মুখ ঢেকে ফেলে এগুলো শুনলে, এবং সমন্বয়ক লজ্জা দিতেও লজ্জা পায়। আমরা যারা এই সকল কাজ করতেছেন তাদেরকে বিরত থাকার আহ্বান জানাই এবং যারা এই স্বাধীনতা সংগ্রামে লড়াই করছে তাদেরকে দেশ সংস্কার করার সুযোগ দেওয়ার জন্য অনুরোধ করছি। তাহলে ইনশাল্লাহ আপনারা যেটা চাচ্ছেন, বিভিন্ন অনৈতিক সুবিধা নিতে যাচ্ছেন, এই সুবিধা না নিয়েও আপনাদের যে প্রাপ্য অধিকারটুকু আশা করি ভোগ করতে পারবেন। ধন্যবাদ সাকিব হোসেন, আপনাকে দিয়ে আমরা আজকে অনুষ্ঠানটি শেষ করতে চাই যে আপনারা যে বিশ্ব আন্দোলন করেছিলেন তার থেকেও বড় বিষয়, আপনারা দেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছেন। আপনাদের প্রাপ্তিটা কিন্তু সেই জায়গায়। এখন আপনাদের দরকার পড়ার টেবিলে ফিরে যাওয়া, কিন্তু বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষ থেকে ছাত্রদের ক্যাম্পাসে ফিরে যাওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না বা আপনাদের কেন্দ্র থেকেও সেই ব্যাপারে আপনাদেরকে বলছে না। এই বিষয়টা যদি একটু স্পষ্ট করতেন। আপনার এই কথার মধ্য দিয়ে আমরা অনুষ্ঠানটি শেষ করতে চাই। কারণ সাকিব হোসেন, আচ্ছা, সেটা আপনি অনেক ভালো একটা প্রশ্ন করেছেন আমার কাছে। আসলে এটা আমার নিজেরও ভিতরে রাখতেছিল যে এরকম কেউ একজন প্রশ্ন করুক, সবাই জানো। জি, আসলে বিষয়টা হচ্ছে যে আমরা কিন্তু পড়ার টেবিলেই ছিলাম। আমাদেরকে বাধ্য করছে পড়ার টেবিল থেকে, ওখান থেকে এসে আমরা রাস্তায় দাঁড়ানো। তার মানে আমাদেরকে বাধ্য করছে। তার মানে আমরা যদি এখন আবার যদি দেশটাকে আমরা এখনও, আপনি যদি বিশ্বাস করেন কিনা আমি জানি না, দেশটা এখন পর্যন্ত সম্পূর্ণভাবে ফ্যাসিবাদ কিন্তু মুক্ত হয়নি। তার মানে আমাদের যুদ্ধ চলমান। জি, তো যুদ্ধ চলমান, আমরা যুদ্ধের মধ্যে আমরা দেশটাকে রেখে আমরা কীভাবে পড়ার টেবিল যাবো? পড়ার টেবিলে আমাদের যাইতে হলে আমাকে আগে সুনিশ্চিত করতে হবে বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে নিরাপদ এবং বাংলাদেশের মানুষ তার অধিকার ফিরে পাবে। ওই ধরনের যদি নিশ্চয়তা যদি আমরা দিতে পারি, এটা না কিন্তু আমাদের যুদ্ধ শেষ হয়নি। আর তাছাড়া আপনি যে পড়াশোনার কথা বললেন, আমাদের কুমিল্লার কথা বলি,
আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যেত আমি যে আমাদের বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ সর্বপ্রথম হচ্ছে ক্লাস পরীক্ষা শুরু হয়েছে, ইভেন এটা আপনার খোঁজ নেবেন যে সবার আগে শুরু হয়। তার মানে হচ্ছে আমরা নিজেরাও চাই যে পড়াশোনা চলুক, কারণ পড়াশোনার মাধ্যমে মানুষের সঠিক বিকাশ এবং মানুষ তার অধিকার বুঝতে পারে। আমরা সেটা চাই যে হচ্ছে আপনি যেটা বললেন আমরা আবার আমরা আবার পড়ার টেবিল ফিরে যাব, তবে ওই পড়ার টেবিল থেকে ফিরে এসে যদি আমি যদি আবার যদি বা পড়তে গিয়ে আমার যদি আবার যদি গুলি খাই, বা আমার কোনো ভাই যদি অ্যাক্সিডেন্ট হয়, বা আমার কোনো ভাইকে যদি উঠিয়ে নিয়ে যায়, সেটা তো আমাকে নিশ্চিত করতে হবে। সেটা নিশ্চিত করার জন্যই কিন্তু আমরা এখানে মাঠে আছি। আমরা আবার যাবো, তবে এটা নিরাপত্তাহীনতা রেখে আপনারা ক্যাম্পাসে যেতে পারেন। আমরা ক্যাম্পাসে ফিরে যাব, তবে দুইটাকে আমরা পড়াশোনার সাথে সাথে আছে, সাথে সাথে আমাদের যুদ্ধটাও কিন্তু আমাদের সাথে আমাদের চলমান থাকবে। জি জি ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের তো শেষ করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফ্রন্ট লাইনের অনেক যোদ্ধা আমার ভাই বোন আছেন। আজকে যদি সবাইকে আমি একত্রে ডাকতে পারতাম, সুযোগ দিতে পারতাম, আমার খুব ভালো লাগতো। কিন্তু আমাদের আয়োজন, আমাদের স্টুডিওর সীমাবদ্ধতার কারণে আমরা আমাদের 4 জন বন্ধুকে এখানে অনুরোধ করেছিলাম আসার জন্য। তারা অত্যন্ত ব্যস্ত ছিলেন, অত্যন্ত টায়ার্ড ছিলেন, এসেই বলেছেন যে আমরা স্বল্প সময়ে যেতে চাই। কিন্তু আসলে আপনাদের মাঝে যখন এসেছেন, তারা কিন্তু আপনাদেরকে বিমুখ করেননি। তারা কিন্তু পুরো প্রায় 1 ঘন্টা এই অনুষ্ঠানে ছিলেন, আপনাদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন। আরও অনেক প্রশ্ন আপনাদের ছিল, অনেকের প্রশ্ন ছিল এটি ওনাদের উত্তরদের এখতিয়ার নয়, যেটা এখতিয়ার নয় সেটা আমি কমন সেন্স বুঝে সেটা ওনাদেরকে প্রশ্ন করিনি, এটা কেন্দ্রীয় সংগঠন দিবেন। আর আরও কিছু ছিল যেটা ওনারা দিতে পারতেন, সেটা আমি সময়কে নিতে পারিনি। আমি সাকিব হোসেন ভাইয়ের সর্বশেষ যে কথাটি বলেছেন সেটা আমি পুনরাবৃত্তি করি আজকে অনুষ্ঠানে শেষ করতে চাই। তিনি বলেছেন আমরা ক্যাম্পাসে ফিরতে চাই, আমরা এখন ক্যাম্পাসে আছি, পড়াশোনার সাথে আছি, কিন্তু আমরা এটাও নিশ্চিত করতে চাই যেই আন্দোলনের কারণে 1000-এর অধিক ছাত্র জনতা জীবন দিয়েছে, দেশের হাজারো কোটি কোটি টাকার সম্পদ বিনষ্ট হয়েছে, গত 16 বছর দেশের অর্থনীতিকে একেবারে বঙ্গুরে নিয়ে গেছে, দেশের মানুষ শান্তি শৃঙ্খলা নিরাপত্তার মধ্যে নেই, তাদেরকে নিরাপত্তা নিশ্চয়তা দিয়ে তারা তাদের প্রিয় ক্যাম্পাসে স্থায়ীভাবে ফিরে যেতে চায়। আমার বিশ্বাস আপনারা তাদের এই কচি মনে এই 4 জনে যে সাবলীল কথা বলেছেন, যে সত্য উচ্চারণ করেছেন, আমরা সেই সত্যের সাথে বসবাস করতে চাই। আমরা বিশ্বাস করতে চাই আমাদের মেধাবীরা, আমাদের তরুণেরা কখনো সত্যের সাথে প্রতারিত করবেন না। তাদের প্রতি আমার সে আশ্বাস এবং বিশ্বাস আছে, এবং সে আশ্বাস এবং বিশ্বাস রেখেই আজকের মতো শেষ করছি। খোদা হাফেজ, ভালো থাকবেন সবাই।